প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েববাড়ি 71 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ জাবেদা পর্ব 5 একঘরা নকদান বই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। এই চ্যানেলের হিসাব বিজ্ঞানের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে হিসাব বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং এই চ্যানেলের ভিডিওগুলি সবার আগে দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। শিখন ফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। নকদান বই কি তা বলতে পারবে, নকদান বইয়ের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এবং লেনদেন হতে একঘরা নকদান বই প্রস্তুত করতে পারবে। তো এবার আসি জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদা সাধারণত দুই প্রকার, যথা বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। তো এই বিশেষ জাবেদার যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো লক্ষ্য করি, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নকদান বই, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তো ইতিপূর্বে 4টি ক্লাসে আমি বিশেষ করে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নকদান বই। তো প্রথমে আসি নকদান বই বলতে কি বুঝি। ব্যবসায়ের যাবতীয় নগদ লেনদেন, যেমন নগদ প্রাপ্তি এবং প্রদান সমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নকদান বই বলা হয়। নকদান বইয়ের দুইটি দিক থাকে, একটি হচ্ছে বিশেষ করে প্রাপ্তির দিক বা ডেবিট দিক, কিন্তু অপরটি হচ্ছে প্রদানের দিক বা ক্রেডিট দিক। তো এবার আসি নকদান বইয়ের প্রকারভেদ। বিভিন্ন প্রকার নকদান বই রয়েছে, যেমন লক্ষ্য করি একঘরা নকদান বই, দুঘরা নকদান বই, 3 ঘরা নকদান বই এবং খুচরা নকদান বই। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একঘরা নকদান বই। তো এবার আমরা নকদান বইয়ের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন নকদান বইতে লেখা হয়। নকদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়, অর্থাৎ নকদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয় হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তারিখের ক্রমানুসারে লেনদেন নকদান বইতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। নকদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দুটি দিক থাকে। ডেবিট দিকটা প্রাপ্তির দিক এবং ক্রেডিট দিকটা প্রদানের দিক। এবং নকদান বইতে ডেবিট জের বা শূন্য জের প্রকাশ করে, অর্থাৎ নকদান বইয়ের কখনো ক্রেডিট জের প্রকাশ করতে পারে না, বিশেষ করে নকদান হিসাবের। অর্থাৎ নকদান বইয়ের ছকের যে নকদান হিসাব নামে যে আমরা ঘরটা আঁকবো, সেই ঘরের সবসময় ডেবিট জের প্রকাশ করবে অথবা শূন্য জের প্রকাশ করবে, কখনোই ক্রেডিট জের প্রকাশ করবে না। তো এইগুলি হচ্ছে নকদান বইয়ের বৈশিষ্ট্য, যেগুলি আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আসি একঘরা নকদান বই বলতে কি বুঝি। যে নকদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর অর্থাৎ একটি করে টাকার কলাম থাকে তাকে একঘরা নকদান বই হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন একটি ছক আমরা লক্ষ্য করি, যে একঘরা নকদান বইয়ের একটি ছক আমি এখানে উপস্থাপন করেছি। এখানে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে যে একটি টাকার ঘর ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে একটি টাকার ঘর, সেজন্য এই নকদান বইকে একঘরা নকদান বই হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, কারণ উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে। তো এবার আমরা এই যে একঘরা নকদান বইয়ের একটি ছক অঙ্কন করেছি এবং এইখানে একটি আমরা একঘরা নকদান বই, এই ছকে কিছু লেনদেন আমি এখানে কয়েকটা লেনদেন উপস্থাপনের মাধ্যমে সহজভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি। খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা কিছু লেনদেন নিয়ে আসি, কিছু লেনদেন লিখি উপরে, তাহলে আমাদের সুবিধা হবে। তো এই যে লক্ষ্য করে এখানে আমি 3টি লেনদেন উপস্থাপন করেছি বিষয়টি আরো সহজভাবে বোঝানোর জন্য। তো প্রথম লেনদেনটি লক্ষ্য করি, 2020 মে 1 তারিখ প্রারম্ভিক নগদ তহবিল 40,000 টাকা। অর্থাৎ আমার এই 1 তারিখের যে প্রারম্ভিক নগদ তহবিল 40,000 টাকা আছে, এটি আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে বাম দিকে প্রথমে বসবে। তো সেজন্য আমরা 2020 মে 1 তারিখ লিখব এই যে বাম দিকে, এবং এইখানে লিখব প্রারম্ভিক নগদ তহবিল লিখলেও হয়, আবার ব্যালেন্স বিডি লিখলেও হয়, সমস্যা নেই, আমরা ব্যালেন্স বিডি লিখলাম। লেখা শেষে এই যে 40,000 টাকা লিখব টাকার ঘরে। তারপরে 5 তারিখটা পড়ি, দেনাদারের নিকট হতে প্রাপ্তি অর্থাৎ নগদ প্রাপ্তি কত টাকা, 26,000 টাকা, তাই না? এই 26,000 টাকা প্রাপ্তি হিসাবে বাম দিকে বসবে। তাহলে আমরা এখানে লিখব মে 5 তারিখ, আর এই দেনাদারের নাম লিখব দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। এই 26,000 টাকা টাকার ঘরে লিখব। তারপরে 18 তারিখ পড়ি, 18 তারিখ বলছে পাওনাদারকে প্রদান 20,000 টাকা, তাই না? তো প্রদান করলে ক্রেডিট দিকে বসবে, সেজন্য আমরা এখানে লিখব 2020 মে 18,
এবং যেহেতু প্রদান করা হয়েছে আমার নগদ টাকা কমে গেছে, সেজন্য এখানে লিখব পাওনাদার হিসাব, টাকার ঘরে লিখব টাকা। তো এই নগদান হিসাব অনেকে জাবেদার মাধ্যমে করে থাকে, বিশেষ করে যেমন আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করলে জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, সেজন্য নগদান হিসাবে ক্রেডিট দিকে লেখা হয়েছে। আবার অনেকে জাবেদা না করে বিশেষ করে নগদ টাকা বাড়লে ডেবিট দিকে, নগদ টাকা কমে গেলে ক্রেডিট দিকে, এইভাবেও লিখে থাকে, যে যেভাবে বুঝে সমস্যা নাই। তো এই যে লক্ষ্য করি আমরা এই তিনটা লেনদেন অলরেডি আমরা একঘরা নগদান বইতে লিপিবদ্ধ করেছি। তো এখন আমরা লেখা শেষে জেড টানবো, অর্থাৎ দুই দিকে আমরা কত টাকার উদ্বৃত্ত আছে সেটি দেখার চেষ্টা করব। তো লক্ষ্য করি কোন সাইড বড়। প্রথমে আমরা দুই দিকে দাগ দিব, এই দাগটা একই লেভেলে দিতে হবে, কিন্তু বিষয়টা মনে রাখতে হবে। এবং দাগটা এমনভাবে দিতে হবে যাতে উপরেও জায়গা থাকে, নিচেও জায়গা থাকে, কেননা আমাদের উপরেও কিছু অংশ লিখতে হবে, আবার নিচেও কিছু তথ্য লিখতে হতে পারে। তো দুই দিকে দাগ দেওয়ার পরে আমরা দেখব কোন সাইড বড়। লক্ষ্য করি কোন দিক বড়, বাম দিক বড়, কিন্তু লক্ষ্য করেছি। তো 40,000 আর এই 26,000 যোগ করে 66,000 হয়, আমরা বাম দিক যোগ করে লিখলাম এবং এই যোগফলটা আমরা ডান দিকে নিয়ে যাব। তারপরে উভয় দিকে আবার ডাবল দাগ দিয়ে দেব। আমি আবারও বলছি বিষয়টা সহজ করার জন্য, এই যে বাম দিক 40,000 আর 26,000 যোগ করে বাম দিকে লিখেছি 66,000, এই টাকাটাই আবার ডান দিকে নিয়ে গেছি, দুই দিকে ডাবল দাগ দিয়েছি। এবার আমরা লক্ষ্য করি আমরা যদি উভয় দিক সমান করতে চাই খতিয়ানের মতো, টি ছক খতিয়ানের মতো, তাহলে এখানে কত টাকা কম পড়ে, আমাদের কত টাকা প্রয়োজন হবে। তো সেটা বের করার জন্য এই 66,000-এর ভিতর থেকে আমরা কি করব, এই 20,000 বিয়োগ করব, বিয়োগ করে যে টাকাটা হয় সেটা এখানে লিখব। অর্থাৎ এই 46,000 টাকা কিভাবে পেলাম, এই 66,000 থেকে 20,000 বিয়োগ করে এই 46,000 টাকা পেলাম। এবার আমরা এই 46,000-এর পাশে বামে লিখব ব্যালেন্স সিডি, এবং তা এইখানে লিখবো আমরা শেষ তারিখ, অর্থাৎ আমরা যে মাসের অঙ্ক করতেছি মে মাসের, এই মে মাসের আমরা শেষ তারিখ লিখব। তো এইভাবে আমরা জেড টানতে পারি। তো এবং সবার শেষে এই 46,000 টাকা বাম দিকে এই বামে চলে আসবে এই দুই দাগের নিচে, এবং এইখানে লিখবো আমরা ব্যালেন্স বিডি, অর্থাৎ ব্রড ডাউন, এবং এখানে লিখবো পরের মাসের 1 তারিখ। যেমন আমরা মে মাসের এখানে শেষ তারিখ লিখলে মের পরে জুন মাসের 1 তারিখ লিখবো এইখানে, অর্থাৎ আমরা শেষে এই 46,000 টাকা এইখানে লিখে দেবো ব্যালেন্স বিডি নামে। এখানে ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন, অর্থাৎ নিচে নিত হলো, আর এখানে লিখবো ব্যালেন্স বিডি উপর থেকে আনা হলো। তো এবার আমরা একঘরা নগদান বইয়ের একটি অঙ্ক লক্ষ্য করি। এই যে 2020 সালের মে মাসে জনাব আরিফ এর লেনদেন ছিল নিম্নরূপ, কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ, এই সমস্ত লেনদেনগুলি ছিল আমরা লক্ষ্য করি। এবং এই লেনদেনগুলির আলোকে আমাদের প্রশ্নে কি বলছে, যে নিচে উপরোক্ত লেনদেন অবলম্বনে একটি একঘরা নগদান বই প্রস্তুত করো, তাই না? তো এই লেনদেনগুলির আলোকে আমরা এখন একঘরা নগদান বই প্রস্তুত করব। যদিও আমাদের বিশেষ করে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় আসবে, তারপরেও আমরা সৃজনশীল অঙ্ক করার পূর্বে কয়েকটা আমরা এই একঘরা নগদান বইয়ের ম্যানুয়ালভাবে কয়েকটা একঘরা নগদান বইয়ের সমাধান করার চেষ্টা করি, তাহলে আমাদের সৃজনশীল অঙ্ক বুঝতে সুবিধা হবে। তো এই যে লক্ষ্য করি জনাব আরিফের হিসাব বইতে একঘরা নগদান বই আমরা ছক অঙ্কন করেছি, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, ওই লেনদেনগুলি আমরা উপরে লিখে রাখি, তাহলে আমাদের ওই লেনদেন দেখে একঘরা নগদান বই প্রস্তুত করতে সুবিধা হবে। তো এই যে লক্ষ্য করি ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসেছি, এখন এই লেনদেন দেখে আমরা এখানে অঙ্কটির সমাধান করব, তাই না? তো এই লেনদেনগুলি এখানে লেখার ফলে আমাদের এই অঙ্কের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, কিন্তু উপায় নাই, কেননা আমাদের ভালো করে বুঝতে হলে উপরে লেনদেনগুলি দেখে দেখেই লেখা লাগবে, তা না হলে অঙ্ক বুঝতে সমস্যা হবে। তো লক্ষ্য করি 2020 মে 1 আমরা বাম দিকে লিখব, এবং এখানে বলছে প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা, তাই না? তাহলে এই 60,000 টাকা আমরা বাম দিকে লিখব, ব্যালেন্স বিডি নামে 60,000 টাকা টাকার ঘরে লিখব। আচ্ছা, এবার 5 তারিখ আনিস এর নিকট হতে পণ্য ক্রয়। আনিসের নিকট থেকে পণ্য ক্রয়, এটা কিন্তু বাকিতে লেনদেন, কেননা নগদ উল্লেখ নাই, কারণ নাম উল্লেখ থাকলে কিন্তু বাকিতে লেনদেন হিসেবে গণ্য হয়। তো বাকিতে লেনদেন আমরা জানি নগদান বইতে হিসাবভুক্ত হয় না, সেজন্য 5 তারিখ কিন্তু এই নগদান বইতে হিসাবভুক্ত হবে না, কেননা আনিসের নিকট হতে পণ্য ক্রয় এটি ধারে। এবার 8 তারিখটা লক্ষ্য করি, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তো নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা বাড়ে না কমে? নগদ টাকা কমে যায়, তাই না? নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কি হয়? কমে যায়। তো নগদ টাকা কমলে প্রদানের দিকে বসবে, নগদ টাকা প্রদানের দিকে বসবে, যেহেতু কমে গেছে সেজন্য এই 8 তারিখ লিখবো এইখানে 2020 মে 8, এবং টাকার ঘরে লিখবো 20,000 টাকা, আর এখানে নাম লিখবো ক্রয় হিসাব, কারণ এই যে ক্রয় করেছি তাই ক্রয় হিসাব
টাকার ঘরে লিখব 20,000 টাকা। আমরা যদি এটি জাবেদার মাধ্যমে করতে চাই তাহলে হবে এই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখব ক্রয় হিসাব। এবার আসি 10 তারিখ। 10 তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা। তো নগদে পণ্য বিক্রয় করা হলে নগদ টাকা বাড়ে না কমে, একটু চিন্তা করি। নগদে পণ্য বিক্রি করলে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ নগদ টাকা প্রাপ্তি হয়। সেজন্য আমরা এই 10 তারিখটা ডেবিট দিকে লিখব, এই বাম দিকে লিখব। এখানে লিখব বিক্রয় হিসাব, টাকার ঘরে 30,000 টাকার ঘরে লিখব। তারপরে 20 তারিখ পড়ি। আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, অর্থাৎ আসবাবপত্র কেনা হয়েছে কিন্তু নগদে। নগদে এবং বাকিতে উল্লেখ না থাকলে, কারো নামও যদি উল্লেখ না থাকে, তাহলে সেটি নগদে বলে গণ্য হবে। সেজন্য নগদে যদি আসবাবপত্র ক্রয় করি, নগদ টাকা বাড়ে না কমে? নগদ টাকা কমে যায়, ব্যবসায় নগদ টাকা প্রদান করা হয়। সেই জন্য এই 20 তারিখ ক্রেডিট দিকে বসবে। এখানে নাম লিখব আসবাবপত্র হিসাব, টাকার ঘরে টাকা লিখব। খুব সহজ, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করি। নগদ টাকা প্রাপ্তি হলে বা বৃদ্ধি পেলে ডেবিট দিকে লিখব, আর নগদ টাকা কমে গেলে বা প্রদান করা হলে ক্রেডিট দিকে লিখব। 25 তারিখটা লক্ষ্য করি। বিজ্ঞাপন খরচ বাবদ প্রদান করা হলো 2,000 টাকা। এখানে বলাই আছে প্রদান করা হলো, তাহলে তো নগদ টাকা কমে যাচ্ছে, তাই না? তাহলে কোন দিকে বসবে? এটাও ক্রেডিট দিকে বসবে। 25 তারিখ লিখব, এখানে লিখব বিজ্ঞাপন খরচ হিসাব বা বিজ্ঞাপন হিসাব, টাকার ঘরে টাকা লিখব 2,000 টাকা। তারপরে 28 তারিখটা পড়ি। কমিশন বাবদ প্রাপ্তি, এখানে স্পষ্ট বলা আছে পাওয়া গেছে প্রাপ্তি, তা প্রাপ্তিটা কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে, তাই না? যেহেতু পাওয়া গেছে, প্রাপ্তির দিকে বসবে। তা 28 তারিখ লিখব। লেখা শেষে আমরা এখানে লিখব প্রাপ্ত কমিশন হিসাব বা কমিশন হিসাব। তারপর টাকার ঘরে লিখব এই 1,000 টাকা ডেবিট দিকে লিখব। তারপরে আমরা কি করব? উভয় দিক যোগ করব, তাই না? তো যোগ করার জন্য কি করতে হবে? আচ্ছা, এখন আমরা উপরের লেনদেনগুলো একটু ছোট করে দিই। তো এবার আমরা কি করব? এই লেনদেন লেখা শেষে জের করব। জেরটা ভালো করে লক্ষ্য করি। উভয় দিকে এখন আমরা দাগ দিব, অর্থাৎ এদিকেও দাগ দিব, ডান দিকেও দাগ দিব, তাই না? এবং দাগ দুইটা একই লেভেলে দিতে হবে। আমি বারবার বলছি, এই যে এখান থেকে আমি লাইন টানলাম, এই লাইনটা এমনভাবে টানবো উপরেও জায়গা থাকবে আবার নিচেও জায়গা থাকবে। এইভাবে আমাদের এই দাগটা টানতে হবে। কেননা আমরা বিভিন্ন সময়, বিশেষ করে শিক্ষার্থীদের খাতা যখন মূল্যায়ন করি, তখন দেখি এই দাগ টানা অনেকের প্রবলেম হয়। অনেকে দেখি লেখার নিচ থেকে দাগটা দেয় না। দাগটা এমনভাবে টানতে হবে উপরেও জায়গা থাকবে, নিচেও জায়গা থাকবে। বারবার বলছি আমি, কিন্তু নাহলে অঙ্ক করতে সমস্যা হবে। এবার কি করব? আমরা এক সাইড যোগ করব, যে দিক বড়। তো আমরা জানি এক ঘরে নগদান বইয়ের বাম দিক বলা হয়। তো বাম দিক যোগ করলে আমাদের হবে 60 আর 30, 90 আর 91,000 টাকা। আমরা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করব এবং এই 91,000 টাকা ডান দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে উভয় দিকে ডাবল দাগ দিব, উভয় দিকে ডাবল দাগ দিব, ক্লোজিং লাইন টানবো। তারপরে আমরা কি করব? ডান দিকে কত টাকা কম আছে, অর্থাৎ এই উপরে আমরা লক্ষ্য করে দেখি 20,000, 20,000, 40,000 আর 2,000, মোট হচ্ছে 42,000, তাই না? কিন্তু নিচে আছে 91,000। নিয়ম হচ্ছে দুই দিক সমান করতে হবে। তো সমান করতে হলে এখানে কত টাকা অতিরিক্ত দেয়া লাগবে? অর্থাৎ এই 91,000 থেকে এই যে যোগ করে 42,000 টাকা হয়, ওই 42,000 টাকা বিয়োগ করে আমরা পাবো 49,000 টাকা, 49,000 টাকা আমরা পেলাম। তো এটা কিভাবে পেলাম? এই 91,000 থেকে এইগুলি সব বিয়োগ করলাম। তারপরে এই যে এখানে গ্যাপ পূরণ করলাম যে টাকাটা দিয়ে, এটার পাশে লিখব ব্যালেন্স সিডি, এবং এই ব্যালেন্স সিডির পাশে হবে এই মাসের শেষ তারিখ, অর্থাৎ মে 31 তারিখ। এবং নিয়ম অনুযায়ী এইখানে যে ব্যালেন্স সিডি হলো, এই টাকাটা আবার এই নিচে চলে আসবে, এই 49,000 টাকা নিচে চলে আসবে। এখানে বামে লিখব ব্যালেন্স বিডি পরের মাসের 1 তারিখ, মানে জুন 1 তারিখ। অর্থাৎ এই টাকাটা এখানে নিচে কিন্তু বসবে, খেয়াল রাখতে হবে বিষয়। সেজন্য এই দাগ টানার সময় এমনভাবে টানতে হবে যাতে উপরেও জায়গা থাকে, নিচেও জায়গা থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান অঙ্ক একটির মাধ্যমে টোটাল অধ্যায় শেষ করা সম্ভব না। সেজন্য আমি আরও কয়েকটি এই এক ঘর নগদান বইয়ের উদাহরণ উপস্থাপন করার চেষ্টা করছি। লক্ষ্য করি 2020 মে মাসে জনাব আসিফ এর কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। এখানে কিছু নগদ সংক্রান্ত লেনদেন উপস্থাপন করলাম এবং এই লেনদেনের আলোকে নিচে বলছে উপরোক্ত লেনদেন অবলম্বনে একটি এক ঘর নগদান বই প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে যে আমি কিছুক্ষণ আগে যে অঙ্কটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই অঙ্কের লেনদেনের সাথে এই অঙ্কের লেনদেনের কিন্তু কোনো মিল নাই। একটু লক্ষ্য করে দেখবে লেনদেন কিন্তু আলাদা। অর্থাৎ আমি বিভিন্ন অঙ্ক আজকে যে উপস্থাপন করার চেষ্টা করছি, সেগুলার
লেনদেন ভিন্ন ভিন্ন, যাতে আমরা এই 2-3টা অঙ্ক বা আজকে যে অঙ্কগুলি করাবো সেগুলি যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আশা করি এক ঘরে নগদান বইয়ের সব অঙ্কগুলি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা এই অঙ্কটি সমাধান করে দেখি। তো এই যে লক্ষ্য করি, জনাব আসিফ এর হিসাব বইতে এক ঘরে নগদান বই ছক অঙ্কন করেছি। আচ্ছা, এইখানেও আমরা এই লেনদেনগুলো উপরে নিয়ে আসি, তাই না? তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এই যে লক্ষ্য করি, অঙ্ক করার সুবিধার জন্য ওই লেনদেনগুলি আমি ছকের উপরে লিখে রাখলাম। এই লেনদেন থেকে আমরা এখন ছকের মধ্যে লিখবো, তাই না? তো এখানে বলছে ব্যবসায় নগদ মূলধন আনয়ন 70,000, 70,000 টাকা, তাই না? এখানে ব্যবসায় নগদ মূলধন আনয়ন করেছে, সেজন্য আমাদের বাম দিকে লিখতে হবে মে 1 তারিখ মূলধন হিসাবে। এখানে কিন্তু ব্যালেন্স বিডি লেখা যাবে না, কেননা নগদ টাকা আনয়ন করে ব্যবসা শুরু করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো নগদান হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো মূলধন হিসাব, এবং 70,000 টাকা লিখবো টাকার ঘরে। আমি আবারও বলছি 70,000 টাকা টাকার ঘরে লিখবো, এখানে মূলধন হিসাব লিখবো, ব্যালেন্স বিডি লিখবো না। কেন মূলধন হিসাব লিখবো? এখানে ব্যবসা মূলধন আনয়ন করেছে সেজন্য। যদি বলতো নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল, তাহলে আমরা এখানে ব্যালেন্স বিডি লিখতাম। এরপর আমরা 8 তারিখটা পড়ি। ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 40,000 টাকা। আচ্ছা, ব্যাংকে চলতি হিসাব খোলা হলে কিন্তু আমরা নগদ টাকা জমা দিয়ে ব্যাংকে চলতি হিসাব খুলি, সেক্ষেত্রে কিন্তু নগদ টাকা কমে যাবে। সেজন্য 2020 মে 8 তারিখ দিয়ে এখানে ব্যাংক হিসাব বলে নগদের ক্রেডিট দিকে টাকা লিখবো, কেননা ব্যাংক হয়ে চলতি হিসাব খোলার পরে নগদ টাকা কমে যায়। তো আমি বলেছি কমে গেলে ক্রেডিট দিকে লিখবো। এবার আসি 10 তারিখ, অতিরিক্ত মূলধন আনয়ন। অতিরিক্ত মূলধন আনয়ন করলে ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পায়, সেজন্য বাম দিকে আমরা 10 তারিখ দিয়ে মূলধন হিসাব নাম লিখে এই 20,000 টাকা ডেবিট দিকে লিখবো, কেননা ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়নের ফলে নগদ টাকা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিট দিকে লিখবো প্রাপ্তি হিসেবে। তারপর 20 তারিখ পড়ি, নগদে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। তো নগদে পণ্য ক্রয় করা হলে কিন্তু নগদ টাকা কমে যাবে, সেজন্য আমরা 20 তারিখ লিখে ক্রয় হিসাব লিখে ক্রেডিট দিকে 20,000 টাকা লিখবো। তারপর আবার 25 তারিখ লক্ষ্য করি, ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন করলে কিন্তু জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাবে, ব্যবসায় নগদ টাকা কি হবে? বৃদ্ধি পাবে। সেজন্য এই 20,000 টাকা ডেবিট দিকে লিখবো ব্যাংক হিসাব নামে। তারপরে 28 তারিখ বেতন প্রদান করা হলো 10,000 টাকা। বেতন প্রদানের ফলে ব্যবসায়ের এই নগদ টাকা কমে যাবে, সেজন্য আমরা ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো বেতন হিসাব 28 তারিখ দিয়ে। তারপরে 30 তারিখ বলছে অবশ্যই ধার্য করা হলো 1,000 টাকা। অবশ্যই ধার্য করা হলো, এটি কিন্তু অনগদ লেনদেন। এই লেনদেনটি কিন্তু অনগদ লেনদেন। অনগদ লেনদেন, বাকিতে লেনদেন নগদান বইতে হিসাবভুক্ত হয় না, সেজন্য 30 তারিখ নগদান বইতে হিসাবভুক্ত হবে না। তো আমাদের অঙ্ক করা শেষ। এখন আমরা আবার এই পূর্বের অঙ্কের মতো জের টানবো। তো জের করার সময় আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে, স্মরণ আছে? সেটি হচ্ছে দুই দিকে লাইন টানবো। তো লাইন টানার সময় এমনভাবে দাগ টানবো দুই দিকে, উপরেও জায়গা থাকবে নিচেও জায়গা থাকবে, এবং এই দুটো লাইন এক লাইনে হতে হবে, কিন্তু একটা উপরে একটা নিচে। যেমন এটা আমি উপরে টানলাম, এটা নিচে টানলাম, এমনটি হবে না, কিন্তু দুইটাই এক লাইনে হতে হবে, এক স্কেলে হতে হবে। এবার আমরা কোন সাইড যোগ করব? যে সাইড বড়। সাধারণত বাম সাইড বড় হয় এক ঘরে নগদান বইয়ের। তো 70,000 আর 20,000, 90,000 আর 20,000, 1,10,000 টাকা আমরা লিখবো। লিখে এই 1,10,000 টাকা আবার ডান দিকে নিয়ে যাব, দুই দিক সমান করার জন্য ডাবল দাগ দিয়ে দেবো দুই দিকে। এবার আমরা কি করব? এই গ্যাপটা পূরণ করব, তাই না? অর্থাৎ আমাদের এই দিকে যোগফল 1,10,000 টাকা, এখানেও 1,10,000 টাকা হতে হবে। তাহলে এখানে কত টাকা দেওয়ার প্রয়োজন হবে? কত টাকা দিয়ে আমাদের এই গ্যাপটা কাভার করা লাগবে? সেই ক্ষেত্রে আমরা এই 1,10,000 থেকে এই 80,000 হবে এইগুলো যোগ করে। তো এই 1,10,000 থেকে এইগুলি সব বিয়োগ করে আমাদের হবে সম্ভবত 30,000 টাকা। এই 30,000 টাকার পাশে লিখবো ব্যালেন্স সিডি এবং পাশে লিখবো মে 31 তারিখ। তারপর এই 30,000 টাকা আবার নিচে বসবে, নাম লিখবো ব্যালেন্স বিডি জুন 1 তারিখ, অর্থাৎ পরের মাসের 1 তারিখ। তো এইভাবে আমরা এই এক ঘরে নগদান বইয়ের জের টানতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক ঘরে নগদান বইয়ের আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি। এই যে 3 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি। এখানে আরও একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম ভালোভাবে বোঝানোর জন্য বিষয়টি, এবং এই লেনদেনের আলোকে নিচে বলেছে উপরোক্ত লেনদেন অবলম্বনে এক ঘরে নগদান বই প্রস্তুত করো, তাই না? তো এটিও কিন্তু সৃজনশীল অঙ্ক না, কিন্তু সৃজনশীল অঙ্কের উদ্দীপক হিসেবে এই ধরনের লেনদেন লেখা থাকবে। আমি কিছুক্ষণ পরে সৃজনশীল অঙ্কের সমাধান কীরকম হবে সেটি দেখানোর চেষ্টা করব। তো এই লেনদেনের পরিপ্রেক্ষিতে এখন আমরা এক ঘরে নগদান বইয়ের ছক অঙ্কন করার মাধ্যমে এক ঘরে নগদান বই প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, জনাব হাবিবের হিসাব বইতে আমরা নগদান বই ছক অঙ্কন করেছি এক ঘরে নগদান বইয়ের। আচ্ছা, আমরা লেনদেনগুলো উপরে নিয়ে আসি আবার অঙ্ক করার জন্য। তো এই যে লক্ষ্য করি, এই অঙ্কটি সমাধানের জন্য লেনদেনগুলো আমি এখানে নিয়ে এসেছি। এই লেনদেন দেখে এখন আমরা এই সমাধান করার চেষ্টা করব। প্রথমে লিখবো 2020 মে 1 তারিখ, ব্যালেন্স বিডি লিখবে এখানে। কেন ব্যালেন্স বিডি লিখবে? যে নগদ তহবিল, সেই জন্য।
তারপরে টাকার ঘরে টাকা লিখব, তাই না? 5 তারিখ বলছে আকিবের নিকট পণ্য বিক্রয়। আকিবের নিকট পণ্য বিক্রয় এটা কিন্তু ধারের লেনদেন, ধারের লেনদেন হিসাবে এটি হিসাবভুক্ত হবে না। এবার 8 তারিখ মনিহারি দ্রব্য ক্রয়। মনিহারি ক্রয় করলে নগদ টাকা কমে যায়, তাই ডান দিকে আমরা 8 তারিখ লিখে মনিহারি হিসাব বলে এখানে টাকা লিখব। 10 তারিখ দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি 30,000 টাকা, তাহলে এটা ডেবিট দিকে লিখবো, কেননা প্রাপ্তি হলে নগদ টাকা বৃদ্ধি পায়। দেনাদার হিসাব বলে 30,000 টাকা নগদের ঘরে লিখব। তারপর পাওনাদারকে পরিশোধ, পরিশোধ করলে এই ডান দিকে বসবে, কেননা প্রদান করা হয়েছে, তাই 20,000 টাকা ক্রেডিট দিকে লিখব। 25 তারিখ যন্ত্রপাতি ক্রয় করা হলো 30,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় করার ফলে নগদ টাকা কমে যায়, তাই আমরা 25 তারিখ ক্রেডিট দিকে লিখে যন্ত্রপাতি হিসাব বলে নগদের ঘরে টাকা লিখব। তারপরে 28 তারিখ উপভাড়া প্রাপ্তি। উপভাড়া মানে সাবলেট, সাবলেট থেকে পেয়েছি 8,000 টাকা, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা 28 তারিখ দিয়ে এখানে লিখব উপভাড়া হিসাব 8,000 টাকা হবে এই টাকার ঘরে। এবার আমরা দুই দিক দাগ টানবো, দুই দিকে দাগ টানার পরে বাম দিক যোগ করব। বাম দিক যোগ করলে সম্ভবত 98,000 টাকা হবে। এই 98,000 টাকা ডান দিকে নিয়ে যাব, উভয় দিকে ডাবল দাগ দিব। আবারও বলি, বাম দিক যোগ করে এখানে লিখলাম, এই 98,000 টাকা ডান দিকে নিয়ে গেলাম, এখান থেকে এই 3টা বিয়োগ করে যে টাকা হয় সেটা এখানে লিখবো দুই দিক সমান করার জন্য, তাই না? তো এখানে 98,000 থেকে এই 3টা টাকা বিয়োগ করে আমাদের হবে 46,000 টাকা। 46,000 টাকার পাশে কি লিখবো এখানে মনে আছে? কিছুক্ষণ আগে বলেছি, এখানে লিখবো ব্যালেন্স সিডি। পাশে কয় তারিখ লিখবো? এই মাসের 31 তারিখ, অর্থাৎ মে 31 তারিখ। এবং এই 46,000 টাকা বা নিচে লিখবো, বামে লিখবো ব্যালেন্স বিডি। এবং এইখানে হবে পরের মাসের 1 তারিখ, অর্থাৎ জুন 1 তারিখ। এইভাবে আমরা এই নগদান বইয়ের অঙ্ক করব। তবে তোমাদের হয়তো অঙ্ক দেখে মনে হতে পারে যে প্রত্যেকটা অঙ্কে একরকম, না, লেনদেন কিন্তু আলাদা। আমি একই রকম ছকে অঙ্ক করব, কেননা নগদানের ছক তো সব একই রকম, এক ঘরে নগদানের ছক, তাই না? কিন্তু এই এক একটা অঙ্কের লেনদেন কিন্তু ভিন্ন ভিন্ন। তাই আমরা এই 3টা অঙ্ক যদি খুব ভালো মতো দেখি, তাহলে আশা করি এক ঘরে নগদান বইয়ের প্রায় সবাইটা আমি পারবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি সৃজনশীল সমস্যার সমাধানের চেষ্টা করি। 4 নম্বর অঙ্কটি আমি সৃজনশীল উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে কিছু লেনদেন আছে, এই লেনদেনের পরিপ্রেক্ষিতে জনাব নাজিমের কতিপয় লেনদেন এখানে উপস্থাপন করা হয়েছে। এর আলোকে আমাদের এই যে ক নম্বরে বলছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি যে নগদান বইতে হিসাবভুক্ত হয় না অনগদ লেনদেন এবং বাকিতে লেনদেন। তো আমি সহজে বোঝার সুবিধার্থে এই যে লাল কালি দিয়ে রেখেছি 5 তারিখ এবং 28 তারিখ, এই দুইটা এই নগদান বইতে বসবে না। তো এই দুইটা হবে ক এর উত্তর। তো আমরা দেখি ক নম্বরের উত্তর কিভাবে আমরা করতে পারি। তো এই যে আমি ছক অঙ্কন করেছি, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এবং এইখানে আমরা ওই লেনদেনগুলি লিখব। তো এই যে ওই লেনদেনগুলি এখানে নিয়ে এসেছি, এখান থেকেই দেখি লিখি 5 তারিখের প্রদেয় বিল স্বীকৃত বিলে 5 তারিখে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয়। তো এই যে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় বলে টাকার ঘরে টাকা লিখব প্রথম ঘরে। এবং এই 28 তারিখ বলছে অনাদায় পাওনা ধার্য হলো 2,000 টাকা, এটা লিখবো। এই দুটা নিচে দাগ দিব, দুইটা যোগ করে শেষের ঘরে লিখবো 42,000 টাকা, লিখে ডাবল দাগ দিয়ে দিব। তো এইভাবে আমরা ক নম্বরের সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এসেছি। তো উদ্দীপকের আলোকে খ নম্বরে বলছে উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, তাই না? তো সৃজনশীল প্রশ্নের খ নম্বরে বলছে উপযুক্ত নগদান বই প্রস্তুত করো যদি বলে, তাহলে এইখানে আমাদের কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন নাই কোথাও, তার মানে এটি এক ঘরে নগদান বই প্রস্তুত করতে হবে। তবে এইখানে যদি নগদের পাশাপাশি এখানে ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন থাকতো, তাহলে সেটি কিন্তু দুঘরে নগদান বই প্রস্তুত করতে হবে, যেটি আমি এই পরের ভিডিওতে আমি দুঘরে নগদান বই প্রস্তুত করা সংক্রান্ত বিস্তারিত বিষয় আলোচনা করব। তো আজকে আমরা এখন এই এক ঘরে নগদান বই প্রস্তুত করার চেষ্টা করি এই লেনদেন এর আলোকে। তো এই যে লক্ষ্য করি এক ঘরে নগদান বই প্রস্তুত করেছি। তো এইখানে একটি বিষয় আমার বলা হয়নি, সেটি হচ্ছে এই এক ঘরে নগদান বইয়ের ঘরের ভিতরে কি কি লিখতে হয়, তাই না? তো এক ঘরে নগদান বই সাধারণত দুইটা দিক থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, এবং এই যে তারিখের বাম দিকে মাঝখানে যে দাগটা আছে এটা হচ্ছে মাঝখান, এবং এই মাঝের বাম দিকে আমরা 1 2 3 4 5টা ঘর, এবং ডান দিকেও আমাদের 5টা ঘর, মোট 10টা ঘর থাকে এক ঘরে নগদান বইতে। এবং বাম দিকে যে ঘরগুলি থাকে সেগুলি হচ্ছে তারিখ, প্রাপ্তিসমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আবার ডান দিকে তারিখ, প্রদানসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তো এই ভাউচার নং আর রসিদ নং অনেক সময় শিক্ষার্থীরা বিশেষ করে ভুলে যায় যে কোনটা কোন দিকে লিখবো, তাই আমরা ছকটি ভালোভাবে দেখার চেষ্টা করব। তো আমরা এই অঙ্কটি সমাধানের জন্য এই উপরে যে ফাঁকা জায়গা আছে এখানে আমরা লেনদেনগুলি নিয়ে আসি, এবং সেই লেনদেন দেখে এক ঘরে নগদান বই প্রস্তুত করব 4 এর খ নম্বরের সমাধানের জন্য।
তো এই যে লক্ষ্য করে ওই লেনদেনগুলো আমরা এখানে নিয়ে এসেছি। তো এখানে বলছে নগদ উদ্বৃত্ত কত টাকা, 60,000 টাকা, তাই না? তো এই 60,000 টাকা আমরা ডেবিট দিকে লিখবো, এখানে লিখবো ব্যালেন্স বিডি। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি নগদে পণ্য ক্রয় করা হয়েছে, নগদ টাকা কমে গেছে, তাই 8 তারিখ ক্রেডিট দিকে হবে। আমরা এখানে নাম লিখবো ক্রয় হিসাব বলে নগদের ঘরে। আবার 10 তারিখ নগদে বিক্রয় করা হয়েছে, ডেবিট দিকে লিখবো, বিক্রয় হিসাব বলে টাকা লিখবো। অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে 20,000 টাকা, অর্থাৎ নগদ টাকা কমে গেছে, সেজন্য 20,000 টাকা ক্রেডিট দিকে লিখবো। আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, কয়েকটা অঙ্ক আমি যেহেতু দেখিয়েছি সেজন্য এখন দ্রুত দেখালেও বুঝতে পারবে তোমরা। 25 তারিখ কর্মচারী শাকিলাকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। তো বেতন প্রদান করলে নগদ টাকা কমে যায়, তাই না? তো 25 তারিখ ক্রেডিট দিকে লিখবো, এখানে লিখবো বেতন হিসাব বলে টাকা লিখবো। শাকিলা হিসাব লিখবো না, কিন্তু বেতন হিসাব লিখবো, খেয়াল রাখতে হবে। কেননা শাকিলাকে বেতন প্রদান করা হলো, জাবেদা হচ্ছে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো বেতন হিসাব, খতিয়ান হিসেবে। এবার শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি 2,000 টাকা। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি হলে নগদ টাকা বাড়ে, তার ডেবিট দিকে লিখবো, তাই না? 28 তারিখ লিখে শিক্ষানবিশ সেলামি হিসাব লিখে ডেবিট দিকে টাকা লিখবো, এই 2,000 টাকা। অর্থাৎ যেগুলা প্রদান করা হয়েছে ক্রেডিটে লিখেছি, যেগুলো পাওয়া গেছে ডেবিট দিকে লিখেছি। এখন আমরা উভয় দিক জের করব, তাই না? তো দুই দিকে আমরা দাগ টানবো পূর্বের মতো। বাম দিক যোগ করে লিখবো, যোগ করে হয় সম্ভবত 92,000 টাকা, নিচে ডাবল দাগ দিব এবং এই 92,000 টাকা ডান দিকে নিয়ে আসবো, এর নিচেও ডাবল দাগ দিব। এবার আমরা কি করব, দুই দিক সমান করার জন্য এই 92,000 টাকা থেকে এইগুলা বিয়োগ করব। তো এই তিনটা আইটেম যোগ করে 50,000 টাকা হয়, 50,000। তো 90,000 টাকা থেকে এই 50,000 টাকা বিয়োগ করে আমাদের এখানে হবে 42,000 টাকা, এবং এর পাশে লিখবো ব্যালেন্স সিডি। মে 31 তারিখ লিখবো ব্যালেন্স সিডির পাশে, এবং এই 42,000 টাকা আবার এইখানে চলে আসবে, অর্থাৎ এই 42,000 টাকা আবার এই নিচে চলে আসবে। বাম দিকে লিখবো ব্যালেন্স বিডি, এখানে বামে লিখবো পরের মাসের 1 তারিখ। অর্থাৎ একই জিনিস কিন্তু আমি পরপর 4 বার দেখাইলাম। সেজন্য তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলি খাতায় প্র্যাকটিস করলে আশা করি এক ঘরা নগদান বইয়ের সব সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এসেছি, সৃজনশীল 4। গণঙে বলছে মে 25 তারিখের লেনদেন অবলম্বনে একটি ডেবিট ভাউচার প্রস্তুত করো। অর্থাৎ এই যে ভাউচার নং দেওয়া আছে 12 নাম্বার, এবং এই যে 25 তারিখের লেনদেন অবলম্বনে বেতন প্রদান করা হয়েছে, আমরা জানি খরচ সংক্রান্ত লেনদেনের জন্য এই ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়ে থাকে। তাই এই লেনদেনটা নিয়ে ভাউচার প্রস্তুত করতে হবে আমাদের একটি, তাই না? তো ভাউচার কিভাবে প্রস্তুত করতে হয় আমরা সেটি দেখার জন্য এই 25 তারিখের লেনদেনটি আমরা ওইখানে নিয়ে যাই যেখানে ভাউচার প্রস্তুত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ওই লেনদেনটি আমি নিয়ে এসেছি, মে 25 কর্মচারী শাকিলাকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা, ভাউচার নং 12, ওই লেনদেনটি হুবহু আমি এখানে নিয়ে এসেছি এবং এই লেনদেন দেখে এখানে লিখবো, তাই না? তো ভাউচার প্রস্তুত করার জন্য সাদা কাগজে আমরা এরকম বক্স আকারে একটি দাগ টানবো। দাগ টানার পরে আমরা এই মাঝখানে লিখবো জনাব নাজিম, কারণ অঙ্কটি ছিল নাজিমের। আমরা একটু দেখে আসি। এই যে লক্ষ্য করি মে মাসে জনাব নাজিমের অঙ্ক, অর্থাৎ সেজন্য আমরা উপরে লিখলাম জনাব নাজিম। তো জনাব নাজিম লেখার পরে আমরা ঠিকানা লিখবো, ঠিকানা নাই থাকলে লিখতাম। তারপর আমরা কি করব, বাম দিকে লিখবো ডেবিট ভাউচার নং। ডেবিট ভাউচার নং কত, এই যে 12, এই 12 নাম্বারটা এখানে লিখবো। আমরা যখন ডেবিট নোট প্রস্তুত করি তখন এখানে লিখবো ডেবিট নোট নং, তাই না? এখন ডেবিট ভাউচার, সেজন্য ডেবিট ভাউচার নং যেটি থাকবে সেটি লিখবো। তারপর ডান দিকে তারিখ লিখবো, তারিখে যে মে 25, এবং গ্রহণকারীর নাম বেতন আমরা দিচ্ছি কিন্তু পাচ্ছে কে, শাকিল পাচ্ছে, এই যে শাকিল পাচ্ছে, তাই গ্রহণকারীর নাম শাকিল এবং ঠিকানা লিখবো। এখানে অঙ্কের মধ্যে ঠিকানা দেয়া নাই, তাই ঠিকানা লিখে ফাঁকা রেখেছি। তারপরে কি কি লিখবো, হিসাবের খাতের নাম লিখবো। হিসাবের খাতের নামটি ছিল যে বেতন, বেতন হিসাব, সেজন্য আমরা বেতন হিসাব লিখেছি। এবং মাঝখানে লিখবো আমরা ডেবিট ভাউচার। আমরা যেমন চালানের সময় মাঝখানে চালান লিখেছি, ইতিপূর্বে আমি চালান দেখিয়েছি, পূর্বের ক্লাসগুলিতে আমি দেখিয়েছি চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচার, এই সবগুলি কিন্তু প্রস্তুত করা দেখিয়েছি। তাই হিসাব বিজ্ঞানের অন্যান্য ভিডিওগুলি ভালো মতো দেখার চেষ্টা করতে হবে। এবার আমরা মাঝখানে দাগ টানবো, দাগ টেনে কি লিখবো, ক্রমিক নং, খরচের বিবরণ, পরিমাণ। তো ক্রমিক নং এর ঘরে 1 লিখবো। তারপরে কি লিখবো, খরচের বিবরণে কি প্রদান করছি, বেতন প্রদান করছি, সেজন্য বেতন প্রদান লিখবো। টাকার ঘরে টাকা লিখবো। তারপরে টাকা কথায় লিখবো 10,000 টাকা মাত্র, এবং টাকা কথায় লেখার পরে আমরা নিচে বিভিন্ন স্বাক্ষরকারীর নাম লিখবো। তো এইখানে একটি জিনিস মনে রাখতে হবে, ভাউচারে কিন্তু 4 জনের স্বাক্ষর থাকে। এই যেমন ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহণকারীর স্বাক্ষর, অর্থাৎ 4 জনের স্বাক্ষর থাকে একটি ভাউচার, এবং ভাউচার প্রস্তুত করা হয় 3 কপি। বিষয়টি মনে রাখতে হবে।
তো এবার আমরা সৃজনশীল 5 লক্ষ্য করি, যেটা আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক। 2020 সালের মে মাসে জনাব আশিক এর কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ, এবং এখানে বলছে ব্যাংক সংক্রান্ত মোট লেনদেনের পরিমাণ, তাই না? তো ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা লক্ষ্য করলে দেখতে পাই, এই যে ব্যাংক উদ্বৃত্ত 40,000 টাকা, এটা কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন। চেক মারফত বেতন প্রদান, এটাও কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন। আবার এই যে ব্যাংক হতে উত্তোলন, এটাও ব্যাংক সংক্রান্ত লেনদেন। তাহলে 1 তারিখ, 20 তারিখ আর 25 তারিখ, এই 3টা লেনদেন নিয়ে আমরা এখন ক নংয়ের সমাধান করার চেষ্টা করি। তো এই যে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি নির্ণয়ের জন্য আমরা একটি ছক অঙ্কন করলাম, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এইখানে আমরা এখন লিখবো, তাই না? আচ্ছা, লেনদেনগুলি আমরা এখানে নিয়ে আসি, তাহলে দেখে লিখতে সুবিধা হবে। তো এই যে ছকের উপরে লেনদেনগুলি নিয়ে এসেছি, এবং এখান থেকে যে 1 তারিখের ব্যাংক উদ্বৃত্ত 40,000 টাকা, ওটা লিখবো, ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা, শেষের ঘরে লিখলাম আমরা, সমস্যা নাই। তারপরে আবার এই যে 20 তারিখে চেক মারফত বেতন প্রদান, তো ওটা লিখবো, বেতন বাবদ চেক প্রদান 10,000 টাকা প্রথম ঘরে লিখবো। এবং এই যে 25 তারিখ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা, এখানে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন বলে এখানে আমরা 2,000 টাকা লিখব, এবং এই 2টা টাকা যোগ করে আবার আমরা শেষের ঘরে নিয়ে যাব। 40,000 থেকে 12,000 টাকা বিয়োগ করে আমাদের 38,000 টাকা থাকে, এবং এই টাকাটাই হচ্ছে আমাদের মাসের শেষে ব্যাংকে নির্জমা। তো এইভাবে এই ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা যেতে পারে। তো আবার আমরা ওই সৃজনশীল প্রশ্নটা ফিরে এসেছি। খ নাম্বারে বলছে 1 ঘর নগদান বই প্রস্তুত করো, তাই না? তো এই লেনদেনগুলি অবলম্বনে আমরা এখন 1 ঘর নগদান বই প্রস্তুত করব। তো এই যে লক্ষ্য করি, 1 ঘর নগদান বই ছক অঙ্কন করেছি খ নম্বর অঙ্কের সমাধানের জন্য, 5-এর খ। তো এই 1 ঘর নগদান প্রস্তুত করার জন্য লেনদেনগুলি আমরা অঙ্কের লেনদেনগুলি আবার এখানে নিয়ে আসি। তো এই যে ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসেছি, লেনদেন থেকে এখন আমরা এইগুলি লিখব। তো মে 1 তারিখ 2020 ব্যালেন্স বিডি হবে, কেননা নগদ উদ্বৃত্ত এখানে বলছে 60,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা, তাই না? আচ্ছা, এইখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে। যদি বলতো উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, তাহলে কিন্তু এটি 2 ঘরের নগদান বই হতো, কিন্তু এখানে বলছে 1 ঘরের নগদান বই। সেজন্য ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকলেও 1 ঘরের নগদান বইতে শুধুমাত্র বসবে এই নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, বিষয়টি মনে রাখতে হবে। এবার 8 তারিখ প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হয়েছে, অর্থাৎ নগদ টাকা কমে গেছে, সেজন্য আমরা ক্রেডিট দিকে প্রদেয় বিল হিসাব বলে লিখব। 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ নগদে আদায়, ডেবিট দিকে লিখব, প্রাপ্য বিল হিসাব বলে ডেবিট দিকে লিখব, যেহেতু পাওয়া গেছে। চেক মারফত বেতন প্রদান, একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে 1 ঘর নগদান বই প্রস্তুত করার সময় যদি চেক মারফত কোনো কিছু প্রদান করা হয়, তাহলে কিন্তু 1 ঘর নগদান বইয়ের উভয় দিকে বসে, অর্থাৎ এটি হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন। 1 ঘর নগদান বইয়ের কোনো প্রভাব পড়ে না, কিন্তু লেনদেনটা লিপিবদ্ধ করার জন্য উভয় দিকে লিখতে হবে। সেজন্য ক্রেডিট দিকে লিখবো আমরা বেতন হিসাব বলে, আর ডেবিট দিকে লিখব ব্যাংক হিসাব বলে। লক্ষ্য করে এই যে 20 তারিখ এবং এই যে 20 তারিখ, দুই দিকে কিন্তু 20 তারিখ লিখেছি, বাম দিকে লিখব ব্যাংক হিসাব, ডান দিকে লিখব বেতন হিসাব। এটি কিন্তু কন্ট্রা না, এটি কন্ট্রা না, উভয় দিকে লিখতে হবে এই ব্যাংক সংক্রান্ত লেনদেন, বিশেষ করে 1 ঘর নগদান বইতে। 25 তারিখ বলতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তো এটারও জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট, এখানে নগদ কথাটা উল্লেখ নাই, কিন্তু 1 ঘর নগদান বইতে যেহেতু লিখতে হয় তাহলে উভয় দিকে লিখতে হবে, সেজন্য দুই দিকে 25 তারিখ লিখব। এই যে দুই দিকে 25 তারিখ লিখেছি, লিখে বাম দিকে লিখব ব্যাংক হিসাব বলে টাকা লিখব 2,000, এবং ডান দিকে লিখব উত্তোলন হিসাব, টাকা লিখব 2,000। অর্থাৎ এই 20 তারিখ এবং 25 তারিখ যেহেতু নগদ লেনদেন না, ব্যাংক সংক্রান্ত লেনদেন, সেই জন্য এই লেনদেনগুলা নগদান বইতে উভয় দিকে বসবে। এই যে 20 তারিখ উভয় দিকে লিখেছি, 25 তারিখ উভয় দিকে লিখেছি। এবং 28 তারিখে বলছে সিটি ব্যাংক হতে শিক্ষানবিশ সেলামি বাবদ নগদ প্রাপ্তি, এখানে যেহেতু অন্য ব্যাংক থেকে নগদ পেয়েছি, এটা কিন্তু জাবেদা হচ্ছে নগদান ডেবিট আর শিক্ষানবিশ সেলামি হিসাব ক্রেডিট, সেই জন্য এই 3,000 টাকা কিন্তু ডেবিট দিকে বসবে। তাই 3,000 টাকা ডেবিট দিকে লিখবো, নাম লিখবো শিক্ষানবিশ সেলামি হিসাব। তো এবার আমরা লেখা শেষে কি করবো, 2 সাইড যোগ করবো, তাই না? তো 2 সাইড যোগ করার জন্য আমরা দুই দিকে দাগ দিব, সমান করে দাগ দিব, দাগ দেওয়ার পরে বাম দিক যোগ করবো, বাম দিক বড় হবে। তো এখানে সবগুলা যোগ করলে হবে 78,000 টাকা। তো এই 78,000 টাকা আবার ডান দিকে নিয়ে যাবো, দিয়ে দুই দিকে ডাবল দাগ দিব। তো এবারে 78,000 থেকে এইগুলা বিয়োগ করে আমরা এখানে লিখবো, এখানে যোগ করা হয় 14,000, 78,000 থেকে 14,000 বিয়োগ করে এখানে হবে 64,000, এখানে লিখবো ব্যালেন্স সিডি, পাশে লিখবো মে 31 তারিখ, অর্থাৎ এই মাসের শেষ তারিখ, এবং এই 64,000 আবার নিচে চলে আসবে, এখানে লিখবো ব্যালেন্স বিডি জুন 1 তারিখ, অর্থাৎ পরের মাসের 1 তারিখ। তো এইভাবে আমরা যখন পরীক্ষার হলে করব তখন এই লেনদেন তার উপরে লিখবো না, এইভাবে 1 ঘর নগদান বই প্রস্তুত করতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি, এখানে গণঙে বলছে 28 তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো, অর্থাৎ এই যে 28 তারিখে সিটি ব্যাংক থেকে শিক্ষানবিশ সেলামি বাবদ পাওয়া গেছে ভাউচার নং 53,
এর আলোকে আমাদের একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হবে। তো ক্রেডিট ভাউচার প্রস্তুত করার জন্য 28 তারিখের লেনদেনটি আমরা যেখানে ক্রেডিট ভাউচার প্রস্তুত করব সেখানে নিয়ে যাই। তো এই যে লক্ষ্য করে ওই লেনদেনটি আমি এখানে নিয়ে এসেছি, এইটা দেখে এখন ক্রেডিট ভাউচার প্রস্তুত করব, তাই না? তো ক্রেডিট ভাউচার প্রস্তুত করার জন্য এরকম একটি বক্স আঁকবো এবং উপরে মাঝখানে লিখবো যার অঙ্ক করছি তার, অর্থাৎ জনাব আশিকের অঙ্ক করতেছি আমরা, তো জনাব আশিক হিসাব। তারপর আমরা কি করব, বাম দিকে লিখবো এই যে ক্রেডিট ভাউচার নং 53, এই 53 যে দেওয়া আছে নিচে, এই 53 লিখবো। তারপর আমরা ডান দিকে লিখবো তারিখ এই যে মে 28, আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে এই যে বিসিটি ব্যাংক, এবং ঠিকানা লিখবো, এখানে ঠিকানা দেওয়া নেই তাই লিখি নাই। এবং এখানে লিখবো হিসাব খাতের নাম, এই শিক্ষানবিশ সেলামি হিসাব লিখবো, এবং মাঝখানে লিখবো ক্রেডিট ভাউচার। তারপর আমরা এই ধরনের একটি ছক অঙ্কন করব, ক্রমিক নং আয়ের বিবরণ পরিমাণ টাকা। তো ক্রমিক নং 1 লিখবো, আয়ের বিবরণী লিখবো শিক্ষানবিশ সেলামি, এই যে শিক্ষানবিশ সেলামি লিখবো, এবং টাকার ঘরে টাকা লিখবো। তারপরে যেহেতু 3000 টাকা কথায় লিখবো, 3000 টাকা মাত্র। এবং আমি কিছুক্ষণ আগে বলেছি যে ভাউচারে কিন্তু 4 জনের স্বাক্ষর থাকে, যেমন ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। তো এইভাবে আমরা এই ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার এবং এক ঘরা নগদান বই প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ জাবেদা পর্ব 6 দুঘরা নগদান প্রস্তুত করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন সহ এমসিকিউ প্রশ্ন যাতে ভালো মতো পারো, সেজন্য আমি এই আজকে যেটুকু আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে আমি একটি এই ভিডিও ডেসক্রিপশনে পরীক্ষা দেওয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে তোমরা এমসিকিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে আরও ভালো মতো বুঝতে পারবে বলে আমার প্রত্যাশা। তাই আশা করি তোমরা পরীক্ষাটি দিবে। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।